গল্পের বাক্সবাই রোমানা নূপুর এই চ্যানেলে সবাইকে স্বাগত। সাথে আছি আমি রোমানা নূপুর। আজকে আপনাদের পড়ে শোনাব শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব থেকে একটি রহস্য উপন্যাস ডাউন গুজরাট মেল। আজ শোনাচ্ছি উপন্যাসটির প্রথম খণ্ড। মন্দির মার্গের একটা গাছতলায় এসে দাঁড়ালো ওম মেহতা। এদিক ওদিক তাকিয়ে নিল। পাইথনের পিঠের মতো ছড়িয়ে থাকা প্রখ্যাত রাজপথটি এখন প্রায় নির্জন। মাঝে মাঝে দু একটা মোটর বা অটোরিকশা চলে যাচ্ছে। মানুষ চলাচল নেই বললে চলে। ওম রিস্ট ওয়াচের দিকে তাকালো। 6:20। গরমকালে এ সময় এই রাস্তায় জনসমাগম দেখবার মতো হয়। এবার দিল্লিতে শীত পড়েছে জাঁকিয়ে। অনেকে বলছে এত ঠান্ডা নাকি গত 20 বছরের মধ্যে আর পড়েনি। শিশির ভেজা পাতা থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছিল। গাছতলা থেকে ওম সরে পড়ল। একবার ইচ্ছে হলো পার্কে গিয়ে বসে, কিন্তু অজানা কারণেই গ্রেট কোটের কলার আরও একটু তুলে দিয়ে দাঁড়িয়ে রইল একইভাবে। ওমের মনের মধ্যে এখন নানা চিন্তা ওঠানামা করছে। হাত খালি হয়ে এলেই রাজ্যের চিন্তা তাকে পেয়ে বসে। আরও মিনিট 10 একইভাবে দাঁড়িয়ে থাকার পর ওম প্যাকেট হাতড়ে 4 মিনারের প্যাকেট আর দেশলাই বার করল। সিগারেট ধরিয়ে নেবার পর ঘন ঘন টান দিল কয়েকবার। তারপর অপর ফুটপাতের উপর দৃষ্টি বুলিয়ে নিল। যেন ছবির মতো সাজানো রয়েছে আধুনিক স্থাপত্যের নিদর্শনগুলি। ওধারে নিউ দিল্লি কালীবাড়ির উপর থেকে ওমের দৃষ্টি পিছলে এলো বিড়লা মন্দিরের উপর। তারপর হিন্দু মহাসভার ধর্মশালা, রায়সিনা স্কুল, বেশ কিছুটা ছাড়িয়ে দেবী দয়াল চৌকসির প্রাসাদ এখন কুয়াশার আস্তরণে বন্দী। ওম ওই বাড়িতেই যাবে। এই প্রথম নয়, আগেও গেছে কয়েকবার। তখন গুছিয়ে নিতে পেরেছে। ওই সঙ্গে নিজের পিঠ নিজেই চাপড়েছে সে। চৌকসি সাহেব অত্যন্ত খুঁতখুঁতে আর সন্দেহপ্রবণ মানুষ। এমন একজনকে সমতে আনা বাহাদুরির ব্যাপার বই কি। তাও আবার একবার নয়, একাধিকবার। ওম মেহতার পরিচিতি ব্রোকার হিসেবে। সে নাকি পণ্যের দালালি করে, এ কথাই সকলে জানে। আসলে ওম কিন্তু বাঁকা পথ দিয়ে কীভাবে প্রচুর আয় হবে তারই পথ বাতলায় ব্যক্তিবিশেষদের। এই ফাঁকে নিজেও কিছু গুছিয়ে নেয়। অবশ্য এও এক ধরনের দালালি। সেবার যেমন দেবী দয়াল চৌকসিকে টিপস দিল এলাহাবাদ থেকে সমস্ত চিনি হাওয়া করে দিতে। বিশ্বস্ত সূত্রে সে খবর পেয়েছিল বিহারের চিনির কলগুলিতে আচমকা ধর্মঘট আরম্ভ হয়ে যাবে। কার্যক্ষেত্রে হলোও তাই। ব্ল্যাকে চিনি বেচে চৌকসি সাহেব লাভ করলেন 2.5 লাখ টাকা। ওম পেল 10,000। এরকম মোটা টাকা বছরে বার কয়েক পেলে আর ভাবনা থাকে না। কিন্তু এই ধারাবাহিকতা বজায় থাকে কই? যেমন এখন ওমের বেশ টানাটানি চলছে। গত 5 মাসের মধ্যে একজনকেও কোনো টিপস দিতে পারেনি অর্থে তেমন কোনো লাভজনক পথ দেখতে পায়নি। এতদিন পরে মোটা লাভের সন্ধান পেয়েছে। এখন চৌকসি সাহেবকে কাজে নামাতে পারলে হয়। সিগারেটটা ছোট হয়ে এসেছিল। ওম শেষবারের মতো টেনে নিয়ে দূরে ছুঁড়ে দিল। আকাশ এখন বেশ পরিষ্কার হয়ে এসেছে। সূর্যের আলো ছড়িয়ে পড়েছে চারিধারে। লোক চলাচলও বৃদ্ধি পেয়েছে। এবার যাওয়া যেতে পারে। ওম সবেমাত্র কয়েক পা এগিয়েছে। এ কি ওস্তাদ তুমি? ওস্তাদ বলে ডাকতে পারে এমন কারোর সঙ্গে তো তার বহুদিন দেখা হয়নি। ওম ছটিতে ঘুরে দাঁড়ালো। ফুটপাত ঘেঁষে একটা স্কুটার যে এসে থেমেছে সে সেটা খেয়ালই করেনি। তরুণ আরোহীকে চিনে নিতে কোনো অসুবিধে হলো না। প্রায় ভুলে যাওয়া দিনের একজন সহকারী। বেদপ্রকাশ যে, কি খবর? বিশেষ সুবিধার না। আমার তো বেশ সুবিধার বলে মনে হচ্ছে। ভেম্পা চড়ে বেড়াচ্ছ, পকেট গরম না থাকলে তো এসব হবার নয়। স্ল্যাগার হাসিতে মুখ ভাসিয়ে বেদপ্রকাশ স্কুটার থেকে নামল। এই আর কি, তোমাকে এখানে পাবো ভাবতেই পারিনি।
বহুদিন পরে দেখা হলো। বছর কয়েক পরে তো বটেই। দলের আর সকলের খবর কি? খবর রাখি না। তুমি জেলে যাবার পরই তো দল ভেঙে গেল, সকলে ছড়িয়ে পড়লো এধার ওধার। মন তেতো হয়ে উঠেছে ওম মেহতার। শুভ কাজে যাবার মুহূর্তেই এই বাধা এসে পড়ার কোনো মানে হয়? এতদিন যখন বেদপ্রকাশের সঙ্গে দেখা হয়নি, তখন বাকি জীবনে যদি দেখা নাই হতো, কি এমন ক্ষতি ছিল তাতে? আসলে অতীতের কোনো কিছুই সে আর মনে রাখতে চাইছে না। বছর 7 আগে ভূপালে বেশ জমিয়ে বসেছিল ওম। জন 10 চোখ ও সহকারীর অধিনায়ক তখন সে। ছিনতাই থেকে রাহাজানি কিছুতেই তার অরুচি ছিল না। অবশ্য খুনোখুনির মধ্যে কখনো যায়নি। এমন একটি রত্নকে পুলিশ খুঁজে বেড়াবে, এতে অস্বাভাবিক কিছু নেই। অসাবধানতা বলে একটা কথা আছে। এই অসাবধানতার ফাঁদে পড়েই ওম একদিন ধরা পড়ে গেল। তার জীবনে সে এক অতি বিশ্রী দিন। কয়েক দফা মিলিয়ে তার শাস্তি হলো 2 বছর। স্বাভাবিক কারণেই দল ছত্রভঙ্গ হয়ে গেল। জেল থেকে বেরিয়ে সে আর দল গড়ার চেষ্টা করেনি। ও লাইন দিয়ে আর না হেঁটে সোজা চলে এসেছে দিল্লিতে। নতুন ধরনের ধান্দায় তারপর থেকে নিজেকে জড়িয়ে রেখেছে। আবার সমস্ত এলোমেলো হয়ে যাবে নাকি? বেদপ্রকাশের সঙ্গে দেখা না হলেই ভালো ছিল। বেদ, তুমি এখন করছো কি? পরোপকার বলতে পারো। যতদূর জানি পরোপকারে পেট ভরে না। মৃদু হেসে বেদপ্রকাশ বলল, কিঞ্চিত মূল্যের বিনিময়ে অবশ্য, কিন্তু কেউ কেউ টাকার বিনিময়ে নিজেদের সুবিধার ব্যবস্থা আমাকে দিয়ে করিয়ে নেয়। তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো ওস্তাদ। হাতে এখন জটিল একটা কাজ রয়েছে। পাওনাগণটা চমৎকার। তুমি যদি আমাকে ও সমস্তর মধ্যে জড়িও না। কাজটা কি আগে শোনো, তারপর আপত্তি করবে। আগেকার ধরনের অবশ্য কিছু নয়, বেশ উঁচু ধরনের ব্যাপার। এমন মজার কাজ বড় একটা পাওয়া যায় না। কাজটা কি শুনি? দেবীদয়াল চৌকসির নাম শুনেছ তো? ওই বিরাট বাড়িখানা যার, 3 পুরুষের ব্যবসাদার। বলে যাও। ওর ছেলে প্রেম কিশোরের সঙ্গে আমার ভাব জমাতে হবে। বেশ, তারপর? ক্রমে প্রেম কিশোরকে বারে টারে নিয়ে যেতে হবে। তখন তো একটা ছুরি ভিড়ে পড়বে তার সঙ্গে। ব্যাপার বেশ জমে উঠবে আর কি। বুঝলাম, কিন্তু এতে তোমার মক্কেলে লাভ কি? ঠোঁট উল্টে বেদপ্রকাশ বলল, মক্কেল কিসের ইন্টারেস্টে এই কাজ করাতে চাইছে তা নিয়ে আমার মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। মোদ্দা কথা হলো, কাজটা করে দিতে পারলে মোটা টাকা পাবো। তোমার মক্কেলটিকে? নাম শুনে তোমার কি লাভ হবে ওস্তাদ? আগে মন পরিষ্কার করে বলে ফেলো আমায় সাহায্য করবে কিনা। ওম আবার একটা 4 মিনার ধরালো। ঘন ঘন পাশুটে রঙের ধোঁয়া মুখের উপর ছায়া বিস্তার করে উঠে যেতে লাগলো উপর দিকে। প্রায় 2 মিনিট কিছুই বলল না ওম মেহতা। এটুকু সে বুঝেছে, প্রেম কিশোরকে বিপদে নিয়ে যেতে পারলে কারোর এমন কোনো স্বার্থসিদ্ধি হচ্ছে যা অন্য কিছুতে সম্ভব নয়। ব্যাপার যাই হোক, সে অন্য কিছুতে আর মাথা গলাবে না। শেষের সিগারেটে ছাই ঝাড়তে ঝাড়তে বলল, আমি তো দেবীদয়াল বা প্রেম কিশোর কাউকেও চিনি না। আমি কি চিনি? আমরা দুজন একসঙ্গে মাথা খাটালে মতলব একটা বেরুবি, তারপর চেনাচিনির কাজটা। আর ও কথা নয়, আমি তোমায় সাহায্য করতে পারলাম না বলে কিছু মনে করো না। ও সমস্ত লাইন আর নেই। দালালি করে এখন পেট চালাই। ওস্তাদ, সত্যি দুঃখিত, আমার একটু তাড়া আছে। তুমি কোন দিকে? তোমার মতো লোকের মুখ থেকে এমন কথা শুনতে পাবো ভাবিনি। অনেক বদলে গেছো ওস্তাদ। চলি। উত্তর শোনার অপেক্ষা না করেই বেদপ্রকাশ স্কুটারে স্টার্ট দিল। তারপর দ্রুত অদৃশ্য হয়ে গেল গোল মার্কেটের দিকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওম মেহতা এগুলো ফুটপাত ধরে দেবীদয়াল চৌকসির বাড়ির প্রায় সামনাসামনি এসে রাস্তা পার হলো। এই বাড়িখানা মধ্যপ্রদেশের কোনো এস্টেটের অধিপতি তৈরি করিয়েছিলেন। বছর 2 হলো মাত্র হাত বদল হয়েছে। চৌকসি সাহেব অবশ্য ঝেড়ে মেরামত করিয়েছেন।
বেশ কিছুদিন পরে ওম এই বাড়ির সামনে এসে দাঁড়ালো। সিগারেটের টুকরোটা পা দিয়ে মারিয়ে ঢুকল গেট পেরিয়ে ভেতরে। মালিরা বাগানে কাজ করছে। শিশির ভেজা লনের দিকে তাকাতে তাকাতে পৌঁছল পোর্টিকোর। ওখানে নতুন মডেলের একখানা ফিয়েট দাঁড়িয়ে রয়েছে। গাড়ি থেকে তখন একজন সুবেশ ভদ্রলোক নামছিলেন। তিনি ভ্রু কুঁচকে তাকালেন ওমের দিকে। ওম অবশ্য তাকে গ্রাহ্যের মধ্যে না এনে 4 ধাপ সিঁড়ি টপকে ভেতরে প্রবেশ করল। ভদ্রলোকও এলেন পিছু পিছু। দামি সোফা সেট দিয়ে সাজানো পার্লারে তখন কেউ ছিল না। অবশ্য বেয়ারা দেখা দিল তখনই। সুবেশ ভদ্রলোককে দেখে সন্ত্রস্ত হয়ে উঠল। সুবেশ ভদ্রলোক বললেন, মিসি বাবা ঘুম থেকে উঠেছেন? অনেকক্ষণ উঠেছেন সাব। তাকে খবর দাও। ওম কি প্রয়োজনে এসেছে সে সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ না করে বেয়ারা নিষ্ক্রান্ত হল। চকুশি হাউজের বাইরের অবস্থা এখন একটু ভিন্ন ধরনের। বেদপ্রকাশ সন্দেহের দোলায় দুলতে দুলতে গোল মার্কেটের দিকে এগিয়েছিল। ওর মনে হচ্ছিল ওস্তাদ কিছু যেন চেপে যাচ্ছে। মিথ্যার আশ্রয় নিয়েছে মনে হচ্ছে। ব্যাপারটা কি? অনেক ঘাটের জল খাওয়া মানুষ বেদপ্রকাশ। দ্রুত স্কুটারের মুখ ঘুরিয়ে সে এমন জায়গায় এসে থামল, অবশ্যই একটু আড়াল নিয়ে, যেখান থেকে ওম মেহতাকে পরিষ্কারভাবে দেখা যায়। ওম তখন রাস্তা পেরিয়ে চকুশি হাউজের সামনে এসে দাঁড়িয়েছে। বিন্দুমাত্র ইতস্তত না করে সে যখন ভেতরে ঢুকে গেল, তখন বেদপ্রকাশের বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হলো না যে তার সন্দেহ অমূলক নয়। ওস্তাদের এ বাড়িতে যাতায়াত আছে। প্রেমকিশোরকে সে ভালোই চেনে, অথচ সে কথা স্বীকার করল না। চকুশি হাউজের গায়ে একটা ডাক্তারখানা, চৌধুরী ক্লিনিক। বেদপ্রকাশ এগিয়ে এসে ক্লিনিকের সামনে স্কুটার থামালো। একটু খোঁজ খবর নেওয়া দরকার। মনে হচ্ছে আজকাল বড় জলে ঘাই মারতে ওস্তাদ অভ্যস্ত হয়ে পড়েছে। ওম তখন লন পেরিয়ে পৌঁছে গেছে পোর্টিকোর। ওখানে দাঁড়িয়ে থাকা ফিয়েটের উপর দৃষ্টি পড়তেই বেদপ্রকাশের চোখ বড় বড় হয়ে উঠল। সাত সকালে রাকেশ চৌহান ওইখানে এসে পৌঁছেছে। ওদিকে বেয়ারার কাছে খবর পেয়ে রিনা পার্লারে এলো। লক্ষ্যপতি বাপের মেয়ে রিনা, কিন্তু সাজ পোশাকে তেমন একটা চমক নেই। অপূর্ব সুন্দরী বলতে যা বোঝায় অবশ্যই সে তা নয়, তবে এমন একটা আলগা শ্রী আছে যাতে দেখতে ভালো লাগে। এখন পরনে নীল রঙের ভয়েলের শাড়ি, পিঠের ওপর ফেলা রয়েছে আখরোট রঙের শাল। গয়না বা আর কিছু নেই কোনো বাহুল্যতা। এক ঝলক হাসি মুখে টেনে এনে রিনা বলল, আপনার তো খুব সকালে ঘুম ভাঙে রাকেশবাবু। বিন্দুমাত্র সংকুচিত না হয়ে রাকেশ চৌহান বলল, এই সময় এসে পড়ায় আপনাকে কিছুটা অসুবিধায় ফেলেছি বুঝতে পারছি, কিন্তু কি করব, না এসে উপায় ছিল না। খুব জরুরি কাজ বুঝি? জরুরি বই কি? এই সময় রিনার দৃষ্টি পড়ল ওম মেহতার উপর। আপনি? চকুশি সাহেবের সঙ্গে দেখা করব। অ্যাপয়েন্টমেন্ট করা আছে? না, ওম মেহতা দেখা করতে চায় কথা শুনলেই তিনি আমাকে ডেকে পাঠাবেন। রিনা বেয়ারাকে ডেকে খবর পাঠালো। তারপর রাকেশের দিকে তাকিয়ে বলল, আসুন লনে গিয়ে বসা যাক। দুজনে লনের দিকে চলে যাবার পর ডান কপালে অনেকগুলো ভাঁজ পড়ল। ও ভাবতে লাগলো, এই ছোকরাকে আগে কোথায় দেখেছে, চেনে চেনে লাগছে কেমন যেন। কয়েক মিনিট পরে বেয়ারা ওমকে ডেকে নিয়ে গেল। নিজের সুসজ্জিত স্টাডি রুমে ডিভানের উপর আধশো অবস্থায় বসেছিলেন দেবীদয়াল চকুশি। বয়স 57-58 বেশি হবে না। লম্বা বলতে যা বোঝায় তা অবশ্য তিনি নন, তবে বেশ ভরাট দেহের অধিকারী। সুদর্শন তাকে কেউ বলবে না, তবে তার তামাটে রঙের মুখের মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই একথা কেউ বলবে না। তীক্ষ্ণ ফলার মতো চোখের দৃষ্টি কাউকে বিধবার জন্য যেন তৈরি রয়েছে। 3 পুরুষের ব্যবসাদার চকুশিরা। দেবীদয়ালের বাবা অবশ্য শেষ বয়সে গোটা কয়েক মারাত্মক ভুল করেছিলেন।
ফলস্বরূপ ব্যবসার উপর যে চাপ পড়েছিল তা সামলাতে হিমশিম খেয়ে গিয়েছিলেন দেবী দয়াল। প্রথম যৌবনের দিনগুলি কেটেছে অভাবকে সঙ্গী করে। শেষে তিনি সব কথা বুঝেছেন। সোজা পথ দিয়ে হেঁটে বড়লোক হওয়ার স্বাদ ক্রমেই ফুরিয়ে আসছে। সুতরাং এরপর থেকেই বাঁকা পথে দ্রুত আনাগোনা আরম্ভ হয়েছে দেবী দয়ালের। শেষে এমন দিন এসেছে যখন তাকে আর টাকার পেছনে দৌড়তে হয় না, টাকাই তার পেছনে দৌড়চ্ছে। এখন অবশ্য ও পথ থেকে সরে আসতে পারেন। সাদার কালো মিলিয়ে যা জমিয়েছেন তাতে স্বচ্ছন্দে আরও 4 পুরুষের রাজার হালে চলে যাবে। তবু তিনি ক্ষান্ত হননি। বিরামহীন রোজগার করে যাওয়াটাও বোধ হয় তীব্র নেশার মতো একটা কিছু। ওমকে দেখেই ভারী গলায় দেবী দয়াল বললেন, কতদিন পরে তুমি আবার এখানে এলে মেহতা? তা স্যার, মাস 6 পরে। এতদিন ছিলে কোথায়? তোমার আইডিয়া কেনবার অনেক মহাজন বোধহয় জুটে গিয়েছিল। কি যে বলেন স্যার। বিনয়ের হাসি হেসে ওম বলল, আপনার কাছেই যা আসা যাওয়া, তেমন কোনো লাভজনক প্ল্যান খুঁজে পাইনি বলে এতদিন আসিনি। বেশ বেশ। সিগারেট ধরিয়ে নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে দেবী দয়াল বললেন, এখন নিশ্চয় জব্বর কোনো প্ল্যান মাথায় নিয়ে এসেছ, বলে ফেলো, শোনায় যাক। আমি বসতে পারি স্যার? অবাক কাণ্ড! আমি তোমায় কখন বললাম দাঁড়িয়ে থাকতে? ওই সোফাটায় জমিয়ে বসে বলতে আরম্ভ করে দাও। ওম সোফায় বসে পড়ে বলল, আপনি নিশ্চয়ই সারা দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের কথা শুনেছেন। শুনেছি বই কি। এর কারণও আপনার অজানা নয়। পাওয়ার শর্টেজ। কলকারখানা চালু রাখার জন্য অনেক রাজ্য বিদ্যুৎ রেশনিংয়ের কথা ভাবছে। আপনি পাঞ্জাবের গোটা 3 বড় শহর থেকে কেরোসিন তেল আর মোমবাতি একেবারে উধাও করে দিন। নতুন সাপ্লাই এসে পৌঁছতে পৌঁছতে হেসে খেলে 8-10 লাখ টাকা আয় করে নেবেন। এত জায়গা থাকতে পাঞ্জাবে কেন? আমি খবর পেয়েছি অল্প কিছুদিনের মধ্যে ওখানে সাধারণ মানুষ প্রতিদিন 16 ঘন্টা করে বিদ্যুৎ পাবে না। কলকারখানা চালু রাখার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিভে যাওয়া সিগারেটে ব্যর্থভাবে বার 2 টান দিয়ে দেবী দয়াল বললেন, অনেক টাকা ইনভেস্ট করতে হবে, বুঝতেই পারছো। তারপর দেখা গেল তোমার কথা মতো এতক্ষণ ধরে বিদ্যুৎ রেশনিং হলো না, তখন কি হবে? হবেই। আমি রিলায়েবল সোর্স থেকে খবর পেয়েছি। অতীতে আপনি দেখেছেন আমার কোনো সংবাদ ভুল প্রতিপন্ন হয়নি। তোমার সোর্সটি কে জানতে পারি? মাফ করবেন স্যার, ওটা আমার বিজনেস সিক্রেট। দেবী দয়াল ডিভান ছেড়ে উঠে পড়লেন। অন্যমনস্ক ভঙ্গিতে বার কয়েক পায়চারি করে আবার বসতে বসতে বললেন, শোনো মেহতা, ও সমস্ত কাজে আমি আর যেতে চাই না, বড় বেশি ঝামেলা। তুমি এসে পড়ে ভালোই হয়েছে। আমি নতুন ধরনের একটা কাজে হাত দিতে চলেছি। তোমার মতো একজন সহকারী এখন আমার দরকার। ওম নড়ে চড়ে বসল। কি ধরনের কাজ স্যার? তাছাড়া আমার পরকে প্ল্যান বিক্রি করে আর পেট ভরাতে হবে না। চোখ ঝলসানো স্থায়ী আয়ের ব্যবস্থা আমি তোমাদের করে দিব। এরপর তিনি যা বললেন তার সারমর্ম হলো, এদেশে আমদানি হয় না, অথচ যার প্রচুর চাহিদা আছে এমন সমস্ত ওষুধ এক গোয়ানিজ চোরা পথে বোম্বাই এনে জমা করছিল। দুর্ভাগ্যক্রমে সে তার 2 প্রধান সহকারীর সঙ্গে ধরা পড়ে গেছে। অবশ্য পুলিশ মালের সন্ধান পায়নি। গোয়ানিজের একজন অনুচরের সঙ্গে দেবী দয়ালের যোগাযোগ হয়েছে। বেকায়দায় পড়ে যাওয়ায় ওদের এখন টাকার টানাটানি চলছে। সমস্ত মাল বেশ কম দামে ছেড়ে দেবে। কাজে এই সুযোগ দেবী দয়াল হারাতে পারেন না। কত মাল আছে স্যার? প্রচুর। যতই থাক, একদিন তো ফুরিয়ে যাবে। তারপর প্রয়োজন হলে আবার আনিয়ে দেবে। ইউরোপের একটি ভালো চেনের সঙ্গে ওরা যুক্ত আছে। ভেবে দেখো মেহতা, কি দারুণ কাণ্ড হবে। 5 টাকার অ্যাম্পল বিক্রি হবে 90 টাকায়। কত % গিয়ে দাঁড়ালো একবার হিসেব করে দেখো। সোনার হরিণকে আপনার খাঁচায় ভরে ফেলতে পেরেছেন স্যার। এবার দয়া করে যদি বলেন আমার ব্যবস্থা কীরকম করবেন।
তুলনাহীন ব্যবস্থা বলতে পারো। 15% পাবে। তোমার কাজ হবে এই ব্যবসাটা দেখাশোনা করা। আগামী পরশুদিন আমি বোম্বে যাচ্ছি, তুমিও যাবে আমার সঙ্গে। মাল কিনতে যাচ্ছেন বোধ হয়। শুধু কিনতে নয়, চোখ বাঁচিয়ে মাল এখানে পাঠাবার ব্যবস্থা করতেও। অবশ্য আরও কিছু করণীয় আছে। একটা ড্রাগ লাইসেন্সের দরকার। ড্রাগ লাইসেন্স? হেসে দেবীদয়াল বললেন, হ্যাঁ, নিজের নিরাপত্তার জন্যই এর দরকার। ওই লাইসেন্সের জোরে একটা জমকালো দোকান করা যাবে। 10টা স্থানীয় ওষুধের সঙ্গে ওগুলো বিক্রি হতে থাকবে নির্দোষভাবে। অবশ্য লাইসেন্সটা আমি নিজের নামে নেব না, নেব একজন ডাক্তারের নামে। কোনো ডাক্তারের সঙ্গে কথা বলেছেন? না, এবার বলবো। আমার বাড়ির পাশে একজন তরুণ বাঙালি চিকিৎসক ডিসপেন্সারি খুলেছে, দেখে থাকবে। একেবারেই পসার নেই, তাকেই টোপ খাওয়াবো। তবে প্রথমে তাকে আসল ব্যাপারটা বুঝতে দেওয়া হবে না। পরে অবশ্য সে সমস্ত বুঝতে পারবে, তখন অবশ্য তার কিছু করার থাকবে না। পুলিশের ভয়ে সে সম্পূর্ণ আমাদের ক্লাচে এসে পড়বে। তুমি এখন এক কাজ করো। বলুন। শুভ কাজে দেরি করে লাভ নেই। এখনই ছোকরা ডাক্তারকে কল দাও, বলবে গত রাত থেকে আমার শরীর ভালো যাচ্ছে না। এমন জাদ্রেল রোগীকে দেখতে সে ছুটতে ছুটতে আসবে। ডেকে আনি তাহলে? নিশ্চয়ই। নানা কথা ভাবতে ভাবতে ওম ঘর থেকে বেরিয়ে এলো। গেট অতিক্রম করার আগে সে দেখল মিষ্টি রোদে ছাওয়া লনে বেতের চেয়ারে বসে রিনা আর সেই সুবেশ ছোকরা গল্প করছে। বেদপ্রকাশ কিন্তু তখনও যায়নি, গেটের একটু ওধারে দাঁড়িয়েছিল। ওমকে আসতে দেখে দ্রুত সরে গেল আড়ালে। চৌধুরী ক্লিনিক অনেকক্ষণ খুললেও রাহুল মিনিট 10 বেশি হয়নি ক্লিনিকে এসেছে। মেডিকেল জার্নালের পাতা উল্টাচ্ছিল। এছাড়া আর ওর কাজ কি? গত 6 মাসের মধ্যে 10টা রোগী ওর কাছে এসেছে কিনা সন্দেহ। অথচ ক্লিনিক খোলার আগে কত কি ভেবেছিল অচিরেই সুনাম অর্জন করতে পারবে। রোগীর ভিড়ের জন্য হয়তো নাইবার খাবার সময় পাবে না। কোথায় কি, সাজিয়ে গুছিয়ে বসে থাকাই সার। রাহুলরা আসলে বেনারসের লোক। ওর বাবা রেবতী চৌধুরী ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি কোথাও চাকরি না করে দিল্লি অঞ্চলে রোড কন্ট্রাক্টরি করতেন। ক্রমে টাকা পয়সা ভালোই জমালেন, বাড়িও করলেন এখানে। একমাত্র ছেলে রাহুলকে ঠিকভাবে মানুষ করার ব্যাপারে তার আগ্রহের অভাব ছিল না। রাহুল তার সে আগ্রহকে যথোচিত সম্মান দিয়েছে। ছেলে ডাক্তারি পাশ করেছে দেখে মাত্র কিছুদিন হলো মারা গেছেন রেবতী চৌধুরী। বর্তমানে মাকে নিয়ে রাহুলের সংসার। তিনি অবশ্য বিয়ে করার জন্য চাপাচাপি করছেন, ও রাজি হয়নি। আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর বিয়ে। অবশ্য এখন পরিস্থিতি দাঁড়িয়েছে অন্যরকম, সে কথা পরে আসছে। মেডিকেল জার্নালগুলো একপাশে ঠেলে রাখল রাহুল। কয়েকদিন ধরে একটা কথা ভাবছে। প্র্যাকটিস যে জমবে না এ একরকম নিশ্চিত। চাকরির চেষ্টা দেখলে কেমন হয়? কোনো কোম্পানির মেডিকেল অফিসার বা মিলিটারি ডাক্তার। এডুকেশন ক্যারিয়ার ভালো, স্বাস্থ্য পুষ্ট, দীর্ঘ দেহ, স্মার্ট। লোকে তাকে সুশ্রী বলে। এ সমস্ত কোয়ালিফিকেশনে কি চাকরির পক্ষে যথেষ্ট নয়? অবশ্য আজ তাকে বেশিক্ষণ চিন্তার সমুদ্রে হাবুডুবু খেতে হলো না। পুরো দস্তুর গরম পোশাকে সজ্জিত একজন মধ্যবয়স্ক লোক প্রবেশ করল চেম্বারে। রাহুল নড়ে চড়ে বসল। সচকিত হলো একটু। রোগী নাকি? তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। আমি চকুশি হাউস থেকে আসছি। লোকটি বলল, কর্তা অসুস্থ, আপনি একবার গেলে ভালো হয়। নিজের কানকে বিশ্বাস করা রাহুলের পক্ষে দুষ্কর হয়ে পড়ল। সে ভালোই জানে বহু লক্ষ টাকার মালিক দেবীদয়াল চকুশির ওখানে দিল্লির সেরা সমস্ত চিকিৎসকদের আনাগোনা। এ এক অভাবনীয় ব্যাপার যে আজ তাকে কল দেওয়া হয়েছে। দ্রুত উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। অসুখটা কি? প্রেশারে ট্রাবল আছে। চলুন। ব্যাগটা তুলে নিয়ে রাহুল এগুলো। ওদিকে রাকেশ চৌহান বলছিল,
আজ বাজে কথা অনেক হলো, এবার যা বলতে এসেছি তাই বলি। আগামী রবিবার আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। অবশ্য পার্টি না বলে পিকনিক বলাই ভালো। ফতেপুরে নিরালা পরিবেশে খাওয়া দাওয়া আর গান বাজনা হবে আর কি। তাই নাকি? আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে? আমাকে বাদ দিতে হবে রাকেশবাবু। রিনা বলল, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। সে কি, আপনি না গেলে তো সমস্ত কিছু জ্বলে জ্বলে ঠেকবে। না না, ও কোনো কাজের কথাই নয়, যেতে আপনাকে হবেই। মাপ করবেন, হজে আমার একেবারে ভালো লাগে না। তাছাড়া তাকে থামিয়ে রাকেশ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলার হলো না। কখন নিঃশব্দে প্রেম কিশোর এসে দাঁড়িয়েছে দুজনের কেউ বুঝতে পারেনি। প্রেম কিশোরের বয়স বছর 27-এর বেশি হবে না। গৌরবর্ণ দেহটি ছিপছিপে, ধারালো মুখের উপর কেন জানা যায় না সবসময় বিরক্তির ছায়া। নিজেদের কাপড়ের ব্যবসা সে দেখাশোনা করে থাকে। চোখে পড়ে যেতেই কিছুটা উচ্ছ্বসিতভাবে রাকেশ বলল, প্রেম কিশোর বাবু যে, সব ভালো তো? মন্দ নয়। আপনি কিসের একটা ব্যবসা করেন না? হ্যাঁ, কেন বলুন তো? ব্যবসা কখন দেখেন তাই ভেবে অবাক হচ্ছি। শুনি সবসময় নাকি এধার ওধার ঘুরে বেড়াচ্ছেন। আমার পরামর্শ নিলে বলবো, অনর্থক সময় নষ্ট না করে কাজে মন দিন। রাকেশের চোয়াল শক্ত হয়ে উঠল। অবশ্য নিজেকে দ্রুত সামলে নিয়ে বলল, আপনি ঠিকই বলেছেন। প্রেম কিশোর এবার বোনের দিকে দৃষ্টি ফেরালো। তোমাকেও আমি ওই কথাই বলবো রিনা। সামনে এমএ পরীক্ষা, সময় নষ্ট না করে তোমার পড়ায় মন দেওয়া উচিত। আমি সেই কথাই ওকে বলতে যাচ্ছিলাম। উনি আমাকে পিকনিকে ইনভাইট করছিলেন। এখন যে আমার পক্ষে যাওয়া। রিনা কথা শেষ না করেই থেমে গেল। ওর দৃষ্টি অনুসরণ করতেই দুজনে দেখতে পেল লনের পাশ দিয়ে ডাক্তার চৌধুরী ব্যস্তভাবে এগুচ্ছেন। তার পিছনে ব্যাগ হাতে আরেকজন। রিনা দ্রুত এগিয়ে গিয়ে পথ রোধ করে দাঁড়ালো রাহুলের। ডাক্তারবাবু, আপনি এখানে? রোগী দেখতে চলেছি। রোগী মানে? শুনলাম চকুশি সাহেব অসুস্থ। কই, আমরা তো কিছু জানি না। রিনাকে পাশ কাটিয়ে রাহুল এগুলো। কয়েক পা পিছনে থেকে বিস্ময় মেশানো গলায় প্রেম কিশোর বলল, ব্যাপারটা কি? ডাক্তার মেহিরা থাকতে এই ছোকরাকে যে বাবা বড় ডেকে পাঠালেন। আমি কিন্তু অন্য কথা ভেবে অবাক হচ্ছি দাদা। বাবা অসুস্থ হয়ে পড়েছেন, অথচ আমরা কিছু জানি না। তাই তো দেখছি। রিনা আর কিছু বলল না, তবে তার মুখে চিন্তার ছায়া ক্রমে বিস্তার লাভ করতে লাগল। প্রেমকিশোর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রাহুল ও ওমের চলমান দেহ দুটোর দিকে তাকিয়ে রইল। রাকেশ এখন কি করবে ভেবে না পেয়ে কিছুটা বিরক্তভাবেই সিগারেট ধরালো। রিনা ততক্ষণে এগিয়েছে। আমি তাহলে? আপনি আজ আসুন রাকেশবাবু, পরে আবার দেখা হবে। কথা শেষ করেই রিনা বাড়ির দিকে দ্রুত পা চালালো। প্রেমকিশোর তাকে অনুসরণ করেছে। সদ্য ধরানো সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে মহা তেতো মন নিয়ে রাকেশ গেটের দিকে এগুলো। গেটের বাইরে পা দিতেই দেখতে পেল দূরে দাঁড়িয়ে বেদপ্রকাশ ইশারায় ডাকছে। ওদিকে ড্রাইভার মালিককে পায়ে হেঁটে চলে যেতে দেখে তাড়াতাড়ি গাড়িতে স্টার্ট নিল। ব্লাড প্রেশার দেখার যন্ত্রটা গুছিয়ে রাখতে রাখতে রাহুল বলল, আপনার বয়সের তুলনায় প্রেশার বেশি নয়, এরকম থাকাটাই স্বাভাবিক। এবার বলুন তো কী ধরনের অস্বস্তি বোধ হচ্ছিল? দেবীদয়াল ডিভাইনের উপর সোজা হয়ে বসে বললেন, কাল রাত্রে দু চোখের পাতা এক করতে পারিনি। ঘাড়ের একটু উপরে টিপটিপ করছিল। ভাবলাম প্রেশার বেড়েছে। আপনি বলছেন প্রেশার নর্মাল। মনের উপর চিন্তার একটু বেশি চাপ পড়লে সময় সময় এরকম হয়। একটা ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে দেখুন। প্রেসক্রিপশন লিখতে লাগলো রাহুল। দেবীদয়াল ইন্টারকমের নব টিপলেন। বিনোদ, একবার এ ঘরে এসো। ওম একপাশে চুপচাপ বসে রয়েছে, দেখে যাচ্ছে সমস্ত কিছু। দেবীদয়ালের সেক্রেটারি বিনোদ মেহরা ঘরে প্রবেশ করল। মধ্যবয়স্ক ব্যক্তি, প্রায় বছর 10 এই কাজে নিযুক্ত রয়েছে। এই যে বিনোদ, তুমি নিশ্চয়ই ডাক্তার চৌধুরীকে চেনো।
আমাদের বাড়ির প্রায় পাশের চেম্বার। বিনীতভাবে বিনোদ বলল, আমি একে জানি। আজ থেকে ডাক্তার চৌধুরীকে আমি ফ্যামিলি ফিজিশিয়ান নিযুক্ত করলাম। এর ফি আর ওষুধের দামটা পাঠিয়ে দেবে। ভালো কথা, বেয়ারাকে বলো আমাদের এখানে চা দিয়ে যাবে। আবার এই সমস্ত হাঙ্গামা করছেন কেন? দেবীদয়ালের ব্যবহারে মনে মনে দারুণ উৎফুল্ল হলেও কুণ্ঠিত ভঙ্গিতে আপত্তি জানাতেই হলো। বিনোদ ততক্ষণে ঘর থেকে বেরিয়ে গেছে। এমন কিছু সময় আপনার নষ্ট হবে না, দেবীদয়াল বললেন। এক কাপ চা বই তো নয়। বোধহয় জানেন না, রেবতীবাবু মানে আপনার বাবার সঙ্গে আমার বিশেষ ঘনিষ্ঠতা ছিল। সত্যি আমি জানতাম না। খুবই দুঃখের কথা, এতদিন আপনার সঙ্গে আমার যোগাযোগ ঘটে ওঠেনি। অবশ্য শেষ ভালো যার সব ভালো। কি বলো মেহতা? আপনি ঠিকই বলেছেন স্যার। এতক্ষণে ওম মেহতা কথা বলার সুযোগ পেল। ওই ব্যাপারটায় ডাক্তার চৌধুরীর সহযোগিতা নিলে হয় না? কোন ব্যাপারে বলো তো? বেয়ারা চাকাওয়ালা ট্রেতে করে চা আর কিছু খাদ্যবস্তু নিয়ে এলো। সে অবশ্য একা আসেনি, সঙ্গে রিনাও রয়েছে। বাবা, শুনলাম তোমার শরীর খারাপ, কি হয়েছে? বাৎসল্যের হাসি উতলে উঠল দেবীদয়ালের মুখে। তুমি চিন্তা করো না বেবি, আমি ঠিক আছি। ডাক্তার চৌধুরী, আমার মেয়ে রিনা, ওর মা তো বেঁচে নেই, এখন ওই হলো বাড়ির গিন্নি। নমস্কার বিনিময় হলো। রিনা খাবার প্লেট এগিয়ে দিল তিনজনের দিকে। প্লেট থেকে কাপে চা ঢালতে ঢালতে রিনা বলল, তুমি মোটেই ঠিক নেই বাবা। এই বয়সে এমন পরিশ্রম শরীর বইতে চাইবে কেন? শুনেছেন ডাক্তার, আমার মেয়ের কথা শুনেছেন? ঠিক আছে বেবি, এবার থেকে পরিশ্রম কমিয়ে দেব না হয়। তুমি এখন পড়াশোনা করোগে, যাও, আমাদের কিছু জরুরি কথাবার্তা আছে। রিনা অনিচ্ছার সঙ্গে নিষ্ক্রান্ত হল। দেবীদয়াল আবার বললেন, মেহতা, তুমি যেন কি বলছিলে? ওম বলল, আমি ওষুধের দোকানের কথাটা বলতে চাইছিলাম স্যার। ও ব্যাপারে ডাক্তার চৌধুরীর সহযোগিতা। ভালো কথা মনে করিয়ে দিয়েছ। ডাক্তার, আমি এমন একটা ওষুধের দোকান করতে চাই যার জোড়া দিল্লিতে আর থাকবে না। এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করবেন কি? সচকিত রাহুল বলল, কি ধরনের সহযোগিতা চাইছেন? ওই দোকানের লাইসেন্স একজন ডাক্তারের নামে নিতে চাই। আপনি প্রতিবেশী, তাছাড়া আলাপ পরিচয় হয়ে গেল, আপনার নামে নিতে ক্ষতি কি? একটু থেমে কিন্তু কিন্তু ভাব নিয়ে দেবীদয়াল বললেন, তাছাড়া অবশ্য আপনি কিছু মনে করবেন না, যতদূর জানি একেবারেই পসার জমাতে পারেননি। আপনি যদি এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েন, পসার অচিরেই জমে যাবে। কারণ এত বড় একটা ওষুধের দোকানেই আপনার চেম্বার হবে। দোকানের জন্য স্থান নির্দিষ্ট হবে কর্নপ্লেস। রাহুল দ্রুত ভাবছিল। আজ ঘুম থেকে ওঠার পর সে প্রথম কার মুখ দেখেছে মনে পড়ছে না। না পড়ুক, তবে সেই পয়মন্ত লোকটি যে তার ভাগ্যকে এক বাঁকের মুখে এনে দাঁড় করিয়েছে তাতে সন্দেহ নেই। তবু সে ইতস্তত করে বলল, দেখুন, আমার বেশ অদ্ভুত লাগছে। প্রথম পরিচয় আমার প্রতি আপনার এই পরিচয় প্রথম হলেও আপনার খোঁজ আমি অনেক দিন থেকে রাখি। আসলে কথাটা কি জানেন? মোলায়েম হাসিতে মুখ ভরিয়ে দেবীদয়াল বললেন, আমি দুধে ব্যবসাদার। লোক চড়ানোই আমার কাজ। কাকে বিশ্বাস করা যাবে আর কাকে যাবে না তার অনেকের চেয়ে আমি ভালো বুঝি। এতক্ষণ পরে ওম আবার বলল, লাভের কথাটা বলুন। পয়সার জমে যাওয়ার কথা আগেই বলেছি। একজন ডাক্তারের পক্ষে এর চেয়ে বেশি কাম্য আর হতে পারে না। তবু কিছু বাড়তি লাভের ব্যবস্থা আমি রাখব। ওষুধ বিক্রির উপর আপনি মোটা কমিশন পাবেন। রাহুল বলল, আপনি আমার কাছে এক অভাবনীয় প্রস্তাব রেখেছেন। তবু আমাকে যদি একবার। নিশ্চয়ই, ভেবে দেখুন। কাল এই সময় এসে আমায় বলবেন। শুধু মনে রাখবেন, এর চেয়ে ভালো সুযোগ আপনাকে আর কেউ দেবে না। আর এই কথাও নিশ্চয় জানেন, ভালো সুযোগ বারবার আসে না। আমি তাহলে আজ উঠি। আসুন। রাহুল আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এলো।
বাইরে অপেক্ষা করছিল বেয়ারা। সে তাকে পৌঁছে দিয়ে গেল পোর্টিকো পর্যন্ত। ডাক্তারি পড়া যে সার্থক হয়েছে এ কথা ভাবতে ভাবতে রাহুল নিজের চেম্বারে গিয়ে পৌঁছল। রিভলভিং চেয়ারে বসে সিগারেট ধরিয়েছে। কিন্তু ভাব নিয়ে প্রশান্ত এসে দাঁড়ালো। কিছু বলবে? পাড়ার ছেলে প্রশান্ত কম্পাউন্ডারিতে জ্ঞান থাকা সত্ত্বেও বেকার বসেছিল। রাহুল ওকে নিজের ডিসপেন্সারিতে নিযুক্ত করেছে। ছেলেটি ভালো। কাল আমায় ছুটি দিতে হবে দাদা। কোথাও যাবে নাকি? মথুরা দাস রামনিবাস সেবা সদনে ইন্টারভিউ আছে। বাহ, আমাদের দুজনের ভাগ্যে মোড় নিতে চলেছে দেখছি। এক কাজ করো, তুমি বরং এখনই বাড়ি চলে যাও। ইন্টারভিউ দেবার আগে কিছু প্রস্তুতি দরকার। প্রশান্ত এখন আর অবাক হয় না। রাহুলের অনেক খামখেয়ালিপনার সঙ্গে সে পরিচিত। মাথা হেলিয়ে ও চলে এলো ওখান থেকে। একটা সিগারেট শেষ করতে যেটুকু সময় লাগে, তারপর রাহুলও চেয়ার ছেড়ে উঠে পড়ল। অন্যান্য দিন রোগীর আশায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে, আজ ওইভাবে বসে থাকা নিরর্থক। মনে এখন দারুণ চাঞ্চল্য। কাল আবার দেবীদয়ালের কাছে গিয়ে তার প্রস্তাবে সম্মতি না দেওয়া পর্যন্ত মন সুস্থির হবে না। 10 মিনিটের মধ্যে ডিসপেন্সারিতে তালা লাগিয়ে রাহুল বাড়ির পথ ধরল। ট্যাক্সি বা অটোরিকশার দরকার হবে না, বাড়ি তার এই পাড়াতেই। বর্তমানে সে একাই আছে। বছরের মধ্যে 6 মাস মা বেনারসে থাকেন। কড়া নাড়তেই লাল দরজা খুলে দিল। রান্না করা থেকে ঘর পরিষ্কার, অর্থাৎ বাড়ির যাবতীয় কাজ করে লাল। রাহুল নিজের ঘরে গিয়ে স্যুট পাল্টে ড্রেসিং গাউন পরল। তারপর চলে এলো উঠানের ধার ঘেঁষা বারান্দায়। এখানে বহুক্ষণ রোদ্দুর থাকে। বেতের চেয়ারে বসতে বসতে লালকে বলে দিল 1 কাপ চা করে দিয়ে যেতে। সিগারেট ধরিয়ে আবার বিবেচনা করে দেখতে লাগলো দেবীদয়ালের প্রস্তাবটা। লাল চা দিয়ে গেল। সেদিকে খেয়াল নেই রাহুলের। সে ভাবছে এমন অবিশ্বাস্য ঘটনাও ঘটে মানুষের জীবনে। দেবীদয়ালের প্রস্তাবে যে রাজি হবে এতে দ্বিমত নেই। সঙ্গে সঙ্গে সম্মত হয়নি নিজের মান রক্ষা করার জন্যই। তিনি তাকে হ্যাংলা ভাবতে পারতেন। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চমকে মুখ ফেরালো রাহুল। তারপরে হতবাক হয়ে গেল। তার কাছ থেকে মাত্র হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে রিনা হাসছে মৃদু মৃদু। এবার এগিয়ে এলো কাছে। কাপটা তুলে নাও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সময় তোমার এখানে আসা ঠিক হয়নি। কেউ দেখে ফেলে থাকলে ব্যাপার কিরকম দাঁড়াবে ভেবে দেখেছ? রিনা ভ্রুভঙ্গি করে বলল, কেউ দেখেনি, আমি পেছন দিকের দরজা দিয়ে এসেছি। মৃদু হেসে রাহুল বলল, জানাজানি হতে আর দেরি হবে না। আমাদের লাল এবার লাউড স্পিকারের কাজ করবে। না এসে আর থাকতে পারলাম না। তুমি যা কাণ্ড করতে চলেছ। আমি তোমার কথাটা পরে শুনছি। এসে পড়ে ভালোই করেছ। তোমাকে দারুণ একটা সুসংবাদ শোনাই। তোমার বাবা। রিনা রাহুলকে বাধা দিয়ে বলল, বাবার সঙ্গে তোমার কি কথা হয়েছে আমি শুনেছি। জানো বোধ হয় মেয়েদের আড়ি পাতার অভ্যেস থাকে। শুনেছ তাহলে? এরকম সুযোগ যে আমি পাবো কখনো ভাবিনি। এবার পসার জমতে বাধ্য। বাবার দেওয়া সুযোগ তোমার নেওয়া চলবে না। রাহুল অবাক হয়ে গেল। কেন? রিনা পাশের চেয়ারে বসতে বসতে বলল, আমার বাবাকে তুমি আমার চেয়ে বেশি চেনো না। কোনো ঘোরালো স্বার্থ না থাকলে একজন অপরিচিতকে তিনি এত বড় সুযোগ দিতে পারেন না। ঘোরালো স্বার্থ? হ্যাঁ, বড় রকম কোনো বেআইনি ব্যাপার। কত বাঁকা পথ ধরে লাখ লাখ টাকা উনি রোজগার করেছেন তা তো তুমি জানো না। তা অবশ্য জানি না, তবে এর মধ্যে তবে বলে কিছু নেই। আমি সাবধান করতে এসেছি। তুমি বাবার ছায়া থেকে সরে আসবে, এই হলো শেষ কথা। রিনার মুখের দিকে তাকালো রাহুল। ওর কাছে সমস্ত কেমন দুর্বোধ্য লাগছে। রিনা রাহুলের একটা হাত চেপে ধরে আবার বলল, প্র্যাকটিস জমছে না বলে তুমি কেন এত মনমরা হয়ে পড়েছ বুঝতে পারছি না। তোমাকে তো বলেছি
তোমার যা আছে আর মামার বাড়ি থেকে আমি যা পেয়েছি তাতে আমাদের দুজনের চমৎকারভাবে বাকি জীবনটা কেটে যাবে। আমার এমএ পরীক্ষাটা হয়ে যাক না, তারপরেই তো। ওরা দুজন কথা বলতে থাকে। ইতিমধ্যে আমরা ওদের পরিচয় সূত্রটা খুঁজে নেই। যদিও এক পাড়াতে দুজনের বসবাস, তবু রিনা গ্র্যাজুয়েট হবার আগে রাহুলকে দেখেনি। রাহুল তখন হাউস সার্জন। মুখোমুখি দেখেনি, দেখেছিল দূর থেকে। দিল্লির উঁচু সোসাইটিতে তার যাতায়াত, কত তরুণ তার সঙ্গ পাবার জন্য লালায়িত। তবু রাহুলকে দেখার সঙ্গে সঙ্গে তার মনে জেগেছিল তীব্র শিহরণ। খেয়ালি মেয়ে রিনা স্থির করে ফেলেছিল যে কোনো উপায়ে ওই বাঙালি ছেলেটির সঙ্গে পরিচিত হতে হবে। প্রথম দর্শনে প্রেম একেই বলে বোধ হয়। সুযোগও এসে গেল। নেহেরু মিউজিয়ামে দেখা হলো দুজনের মুখোমুখি। যে সংকুচিত হবে, যার লজ্জা পাওয়ার কথা, সে যদি ব্যগ্র থাকে তবে আলাপ জমে উঠতে বিলম্ব হয় না। এক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটল না। অবশ্য রিনার পরিচয় পাবার পর একটু কিন্তু ভাব এসেছিল রাহুলের মনে, তাও কেটে গেল ক্রমে। লোকের চোখ বাঁচিয়ে এখানে ওখানে প্রায় দেখা হতে লাগলো দুজনের। সময় কেটে চলল দ্রুত। ইতিমধ্যে আবার রাহুল চেম্বার খুলে বসেছে। প্রথমে বেশ উৎসাহ ছিল, কিছুদিন পরে তার উৎসাহে ভাটা পড়ল। সে বেশ বুঝতে পারছিল এ জীবনে তার প্র্যাকটিস জমবে কিনা সন্দেহ। রিনা কিন্তু নিরুৎসাহ হয়নি। সে বলেছে, আরও বছরখানেক দেখো, আমারও তখন পড়া শেষ হয়ে যাবে। যদি প্র্যাকটিস জমে ভালো, নইলে আমরা কোনো ছোট শহরে চলে যাব, সেখানে তুমি চেম্বার খুলবে। সেখানেও যদি জমাতে না পারি? না পারলে বা কি এসে গেল, তোমার যা আছে তা তো আছেই, আমিও তার খালি হাতে আসব না, বুঝলেন মশাই? তখন খরচ করেও কুল পাওয়া যাবে না। দুজনে একই সঙ্গে হেসে উঠেছে। রিনার ওই ধরনের উক্তির নেপথ্যের ইতিহাস জেনে নেওয়াটা এখানে অন্যায় হবে না। সে ভালো রকমই জানে তাদের এই অসম বিবাহে দেবীদয়াল কখনোই রাজি হবেন না। লাজলজ্জার চোখ রাঙানির বেড়া টপকে সে যখন রাহুলের কাছে চিরদিনের মতো চলে আসবে, তখন তিনি তাকে একটা কানাকড়ি দেবেন না, এটা ঠিক। ভাগ্যক্রমে কয়েক বছর আগে মামার বাড়ির পক্ষ থেকে রিনা আর প্রেমকিশোর প্রচুর টাকা পেয়েছে। দেবীদয়াল ছেলে আর মেয়ের নামে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলিয়ে ওই টাকা সমান ভাগে জমা করিয়ে দিয়েছেন। সুতরাং রিনা যদি নিজের ভাগের টাকা নিজের খুশি মতো ব্যবহার করতে চায়, তাহলে কে বাধা দেবে? রাহুল চলে যাবার পর আরও ঘণ্টাখানেক ও মেহতার সঙ্গে আলোচনা হলো দেবীদয়ালের। সমস্ত বিষয়টা খুঁটিয়ে বিচার করে নিলেন দুজনে। সন্ধ্যায় আবার আসবে কথা জানিয়ে মেহতা বিদায় নেবার পর দেবীদয়াল খাসকামরা থেকে বেরিয়ে এ ঘর ও ঘর পেরিয়ে বাগানে এসে নামলেন। বসলেন লনে গিয়ে। প্রতিদিন এই সময় তিনি রোদ্দুরে পিঠ দিয়ে গত বিকেলের আর সকালের আসা ডাক দেখে নেন। বসার প্রায় সঙ্গে সঙ্গে বিনোদ মেহরা উপস্থিত হলো এসে। তার হাত থেকে চিঠিগুলো নিয়ে সামনের নিচু টেবিলটার উপর রাখলেন। বিভিন্ন ধরনের খামে মোড়া খানকুড়ি চিঠি। একটা তুলে নিয়ে খাম ছিঁড়তে ছিঁড়তে তাকালেন বিনোদের দিকে। পরশুদিন আমি বোম্বে যাচ্ছি, গুজরাট মেলে 2টো বার্থ বুক করো। এক্ষুনি ব্যবস্থা করছি স্যার। এয়ার কন্ডিশনড কুপে হলে ভালো হয়। আচ্ছা স্যার। ট্রেনে গেলে প্রচুর সময় নষ্ট হয়, কিন্তু উপায় কি? প্লেনে চড়লে বুক ধরফর করতে থাকে দেবীদয়ালের। ভীষণ নার্ভাস হয়ে পড়েন। এই জন্য তো ইচ্ছে থাকলেও আজ পর্যন্ত আমেরিকা যেতে পারেননি। জাহাজে অবশ্য যেতে পারতেন, কিন্তু সময় নষ্ট হয়ে যাবে, আসা যাওয়ার প্রায় কয়েক মাস। চিঠিগুলি একে একে দেখে যেতে লাগলেন। অধিকাংশই ব্যবসার, অর্থাৎ কাপড় ব্যবসায় যে ঠাট বজায় রেখেছেন সেই সম্পর্কে। বেয়ারাকে ডেকে চিঠিগুলি পাঠিয়ে দিলেন প্রেমকিশোরের কাছে। কাপড়ের ব্যবসা সেই দেখাশোনা করে থাকে। কিছু আবেদন নিবেদনও আছে। পুরনো দিল্লির এক সমাজ কল্যাণ সমিতি তিনি আর্থিক সাহায্য দিলে তার নামে উদ্ধার আশ্রম বানাতে চায়। তারা দেখা করার অনুমতি চেয়েছে। এই ধরনের আবেদন পেলে মন তেতো হয়ে ওঠে দেবীদয়ালের। শেষ চিঠিখানা এবার হাতে নিলেন। ভ্রু কুঁচকে উঠল তার।
স্ট্যাম্প সাটা নেই, ডাক বিভাগের কোনো চিহ্ন নেই। এ চিঠি ডাকে আসেনি। তার বাড়ির গেটের পাশে যে ডাক বাক্স লাগানো আছে তাতেই কেউ নিজের হাতে ফেলে গেছে। খামের উপর ঠিক আগেকার মতোই টাইপ করে নাম ঠিকানা লেখা। এই নিয়ে 3খানা হলো। এ ধরনের প্রথম চিঠিখানা পেয়েছিলেন মাস 2 আগে। এরকম এক সকালে অন্যান্য চিঠির সঙ্গে সেখানেও তার হাতে এসেছিল। খাম ছিঁড়ে চিঠি বার করে পড়তেই তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তাতে লেখা ছিল, মাননীয় মহাশয়, আমি নিজের পরিচয় অপ্রকাশিত রেখে কিছু নিবেদন করতে চাই। অসৎ উপায়ে আপনি অজস্র টাকা উপায় করেছেন, তবু আপনার লালসা এখনও দাও দাও করে জ্বলছে। আরও টাকার জন্য আপনি নিত্য নতুন ফোন দিয়ে হেঁটে চলেছেন। আমি ভদ্রভাবে আপনাকে অনুরোধ জানাচ্ছি, ও পথ থেকে এবার সরে আসুন। অনেক হয়েছে, আর নয়। বরং পাপের পথ বেয়ে যে অর্থ আপনার হাতে এসেছে তা 2 হাত ভরে ভালো কাজে ব্যয় করুন। ভরসা করি আমার অনুরোধ রাখবেন। বিনীত জনৈক শুভাকাঙ্ক্ষী। চিঠি পড়া শেষ করে সেদিন দেবীদয়াল আপন মনে হেসেছিলেন। তার মনে হয়েছিল তার সঙ্গে কেউ রসিকতা করেছে। এই ধরনের রসিকতা অবশ্য বন্ধুবান্ধবদের মধ্যেই কারো করা সম্ভব। বলা বাহুল্য, কয়েক ঘন্টার মধ্যে চিঠির কথা তার মন থেকে উবে গিয়েছিল। কিন্তু কিছুদিন পর আবার যখন জনৈক শুভাকাঙ্ক্ষী চিঠি পেলেন তখন তার মনে হলো রসিকতা কি এতদূর গড়াবে। এবার চিঠিতে আগেকার সেই বিনীত ভাব নেই। কঠোর ভাষায় সে তাকে সতর্ক করেছে। তৃতীয় চিঠিখানা আজ পেলেন দেবীদয়াল। অদৃশ্য পত্রলেখক এবার কি লিখেছে দেখা যাক। খাম ছিঁড়ে বার করলেন চিঠিখানা। দামি লেটার প্যাডের কাগজে ইংরেজিতে টাইপ করা চিঠি। ভ্রু সরল না করেই দেবীদয়াল পড়ে গেলেন। মহাশয়, বারংবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও আপনি হঠকারিতার স্রোতে গা ভাসিয়ে ধরেছেন। এই জেদ আপনার পরিবারের সর্বনাশ ডেকে আনবে কথা বোঝার চেষ্টা করুন। বোম্বে যাওয়া বন্ধ করুন। বিদেশ থেকে স্মাগলড ওষুধ নাইবা চড়া দামে বেচলেন। শেষবার আপনাকে সতর্ক করছি, ও পথ থেকে সরে না এলে গুরুতর বিপদে পড়বেন। আপনার মতো লোকের 10 বছর ঘানি টানাই হলো উপযুক্ত শাস্তি। তবু আমি চাই না আপনি জেলের 4 দেওয়ালের মধ্যে আশ্রয় নিন। জনৈক শুভাকাঙ্ক্ষী। কপালের দুপাশে শিরা দপদপ করতে লাগল। কেউ যে তার সঙ্গে রসিকতা করছে এই সন্দেহের আর কোনো অবকাশ নেই। বিদেশি ওষুধের ব্যাপারটা একেবারে 10 কান হয়নি, জেনেছে ওম মেহতা। অবশ্য সেক্রেটারি বিনোদ মেহরাও জানে। ওদের দুজনের মধ্যে কেউ কি তাকে এই সমস্ত চিঠি লিখছে? কিসের স্বার্থে লিখবে? এবং উল্টোটা ঘটতে থাকলেই তো তাদের লাভ। চিন্তিত মনে সিগারেট ধরালেন দেবীদয়াল। তারপর হেসে উঠলেন নিজের মনেই। বরং বলা চলে এই সঙ্গে কিছুটা লজ্জিত হলেন। তিনি দেবীদয়াল চকসী, চিরকাল সাহস আর টাকার জোরে সমস্ত নয়কে হয় করে আসছেন। আর আজ তাকে চিন্তিত করে তুলেছে গোটা কয়েক ছেদু চিঠি। না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনও দুর্বল হয়ে পড়ছে। তিনি বোম্বে যাবেন, নিশ্চয় যাবেন। তার কাজ এতদিন যেভাবে গড়িয়েছে ভবিষ্যতেও সেভাবে গড়াবে। সমস্ত কিছু ছেড়ে ফেলার ভঙ্গিতে কাঁধ নাচিয়ে নিয়ে তিনি নিভে যাওয়া সিগারেট আবার ধরিয়ে নিলেন। কয়েক টান দেবার পর দেখলেন বাড়ির দিক থেকে বিনোদ আসছে। কি হলো? রিজার্ভেশনে ফোন করেছিলাম স্যার, জায়গা আছে। কুপে করতে লোক পাঠিয়ে দিয়েছি। নিশ্চিন্ত হওয়া গেল। আরেকটা কাজ করো, সেনকে জানিয়ে দাও ও যেন লাঞ্চ আওয়ারে আমার সঙ্গে দেখা করে। রাজীব সেন দিল্লির একজন বড় কন্ট্রাক্টর। প্রয়োজন পড়লে তাকে দিয়ে কাজ করে থাকেন দেবীদয়াল। বিনোদ চলে যাবার পর তিনি রিস্টওয়াচের দিকে তাকালেন। 10টা 10। উঠে পড়লেন চেয়ার ছেড়ে। তার বেরোবার সময় প্রায় হয়ে এসেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদে বাসব থেকে একটি রহস্য উপন্যাস ডাউন গুজরাট মেল। আজ শুনলেন উপন্যাসটির প্রথম খণ্ড। এরপরে আসছে দ্বিতীয় খণ্ড।
আর আপনারা যারা নতুন এই চ্যানেলের গল্প শুনছেন, আপনাদের সুবিধার তার একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। খুব ভালো থাকুন সবাই।